টুকি আর রকি তার বাবা মায়ের সাথে এই ছোট্ট কুঠিরে বসবাস করত। পরিবারে অভাব থাকলেও তাদের সুখের কোনো কমতি ছিল না। তারা সব সময় হাসি খুশিতে দিন কাটাতো। ভাই দেখ, আমাদের জন্য বাবা কত সুন্দর বল কিনে এনেছে। চল আমরা এখন খেলা করি। হ্যাঁ হ্যাঁ, চল চল খেলা করি। এরপর রকি আর টুকি বল দিয়ে খেলতে শুরু করে। টুকি, ওই দেখ বাবা ফিরেছে। বাবা, তুমি ইলিশ মাছ এনেছো? কি মজা কি মজা, আমি ইলিশ মাছ খাবো। তুই কি শুধু একাই খাবি? আমিও তো খাবো, তাই না বাবা? আমি মাছের মাথাটা খাবো। বললেই হলো, আমি মাছের মাথা খাবো। না না, আমি খাবো। এই থাম তো তোরা, সারাক্ষণ শুধু ঝগড়া করিস। এবার চুপ কর, আমি মাছের মাথা দুজনকে ভাগ করে দিব। রকি, তুই পুকুর থেকে জল এনে দে তো। আর টুকি, তুই আমার সাথে রান্নাঘরে আয়, আমার কাজে হাতে হাতে সাহায্য করবি। আচ্ছা ঠিক আছে মা। এরপর টুকি মায়ের সাথে রান্নাঘরে চলে যায় আর রকি কলস নিয়ে নদীর দিকে জল আনতে যায়। কি অদ্ভুত! তোর যে আমার কাছে আসার সময় হয়ে গেছে, যা বাড়ি ফিরে যা। টুকি, রকি, খাবার বেড়েছি, খেতে আয়। রকি, রকি, কি রে এভাবে ঘুমাচ্ছিস কেন? ওঠ, মা তো খেতে ডাকছে। কি রে? দূর, এত ডাকছে উঠছেই না, মাকে গিয়ে বলি। কি রে, তুই একা এলি যে? রকি কোথায়? যে দেখো মা, রকি কেমন মায়ের মতো ঘুমাচ্ছে। ওকে কত ডাকলাম, উঠলই না। পুকুর থেকে চালানোর পর থেকে শুধু ঘুমিয়েই যাচ্ছে। চল তো গিয়ে দেখি, ছেলেটার আবার জ্বর এলো না তো। রকি, রকি, এই রকি, রকি, ওঠ বাবা, তোর সব ইলিশ মাছ টুকি খেয়ে ফেলছে, তুই খাবি না? কি রে? মা, রকি তো উঠছেই না, এবার কি হবে? ও তো এভাবে কখনো ঘুমায় না। টনি, তোরা এখানে? আমার যে সর্বনাশ হয়েছে। কনক কাল থেকে ঘুমাচ্ছে, এত ডাকাডাকি করার পরও উঠছে না। আসার পথে দেখলাম বনের আরো অনেকেই নাকি শুধু পড়ে পড়ে ঘুমাচ্ছে। কিসব বলছো? দেখো না, আমার রকিটাও তো এভাবে ঘুমাচ্ছে। টোনা, আমার ব্যাপারটা স্বাভাবিক লাগছে না, তুমি এক্ষুনি ডাক্তার ডেকে আনো। এরপর টোনা ডাক্তার ডেকে আনে, কিন্তু ডাক্তার রকির ঘুম ভাঙাতে পারে না। এ ঘুম ভাঙানোর সাধ্য আমার নেই। জানি না বনের পাখিরা কেন এই ঘুম রোগে আক্রান্ত হচ্ছে। যদি এভাবে বেশি দিন সবাই ঘুমায়, তবে সকলেই কোমায় চলে যাবে। মিস্টার টোনা, আই এম সরি, আমি কিচ্ছু করতে পারবো না। এই বলে ডাক্তার চলে যায়। বনে যেন নিদ্রার কালো ছায়া ঘুরে বেড়াচ্ছিল। কেউ বুঝে উঠতে পারছিল না বনের সবাই কেন এভাবে কাল ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ছে। এদিকে ভাইয়ের এমন অবস্থা দেখে টুকি খুব কষ্ট পাচ্ছিল। আমি কিছু ভালো লাগছে না, ভাই কি আর কখনো ঘুম থেকে উঠবে না? রকি ভাই আমার, তুই ঠিক হয়ে যা ভাই, আমি তোর সাথে আর ঝগড়া করবো না। বিধাতা, তুমি আমার ভাইকে ঠিক করে দাও। আরে, দূরে উঠে আবার কি জলজল করছে? দেখে তো মনে হচ্ছে কোনো কুয়ো। গিয়ে দেখি তো কুয়োর কাছে গিয়ে। টুকি কুয়োর কাছে এগিয়ে যাচ্ছিল, এমন সময় কোত্থেকে এক পরী উড়ে এসে টুকিকে সেখান থেকে নিয়ে চলে যায়। ছাড়ো আমাকে, কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে ছেড়ে দাও। এ কি? এ তুমি আমায় কোথায় নিয়ে এলে? আরে কি সুন্দর দুটো বাড়ি, ময়ূর পাখার এমন দুই বাড়ি আমি আগে কখনো দেখিনি। তুমি কি দুষ্টু পড়ি? তুমি ইচ্ছে করে আমাকে এখানে ধরে নিয়ে এসেছো। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তবে তুমি আমাকে কেন এখানে ধরে নিয়ে এসেছো? আমি বাবা মায়ের কাছে যাব। চুপ, একদম চুপ। তোমায় যদি আমি কুয়োর সামন থেকে না নিয়ে আসতাম, তবে তুমিও তোমার ভাইয়ের মতো কাল ঘুমে যেতে, বুঝেছো? আমার
আমি সব জানি। তোমাদের বনের পাখিরা ঘুম রাজ্যের দৈত্যের শিকার হয়েছে। তুমি যে কুয়োটার কাছে গিয়েছিলে সেটাই হলো ঘুম রাজ্যে যাওয়ার পথ। ওই কুয়োর কাছে যদি কোনো পাখি যায় তবে সে পাখির আত্মা ঘুম রাজ্যে চলে যায়, আর পৃথিবীতে শুধু তার শরীর পড়ে থাকে। তাই তো বনের পাখিরা ঘুম সাগরে তলিয়ে গেছে, 100 টাকার পরেও উঠছে না। কি সাংঘাতিক ঘটনা! কিন্তু তুমি এত সব জানলে কি করে? আমি হলাম ঘুম রাজ্যের পরীরানী। আমার রাজ্যের সবাইকে ওই দৈত্য হত্যা করে আমার রাজ্যকে দখল করেছে আর পাখিদের ঘুম পাড়িয়ে রাখছে, কারণ ওই দৈত্য আরো শক্তিশালী হতে চায়, আর এর জন্য তার 100 পাখির প্রয়োজন। ওই দৈত্যের মনের আশা কিছুতেই পূরণ করা যাবে না। ঘুম পড়ে ওই দৈত্যের হাত থেকে বনের পাখিদের মুক্তির কি কোনো উপায় নেই? কি করে সবার কাল ঘুম ভাঙবে বলো? ঘুম রাজ্যের ভেতরে এক আজব লাল রঙের ছোট্ট পুকুর আছে। ওই পুকুরের জল ঘুম রাজ্যে থাকা ঘুমন্ত সব পাখির আত্মাদের মুখে ছিটিয়ে দিলেই সকলে ঘুম থেকে জেগে উঠবে। তবে ওই পুকুরের জল নেওয়া এত সহজ নয়, কেননা ওই পুকুরের পাশেই দৈত্য সারাক্ষণ বসে থাকে। ওরে, ওই দৈত্যকে কি শেষ করার কোনো উপায় নেই? আছে, একটা উপায় আছে, আর সেটা হলো ওই দৈত্যকে ঘুম পাড়াতে হবে। ওই দৈত্য কখনো ঘুমায় না। যদি কোনো উপায়ে দৈত্যকে ঘুম পাড়ানো যায় তবে দৈত্যের সব শক্তি শেষ হয়ে যাবে, আর আমি দৈত্যকে বন্দি করতে পারবো। ওই দৈত্যকে শাস্তি করা একা আমার পক্ষে সম্ভব নয় পরি। তুমি এখানে থাকো, আমি বনে যাচ্ছি। আমার বিশ্বাস বনের সব পাখিরা মিলে যদি একজোট হই তবে আমরা দৈত্যের হাত থেকে সবাইকে রক্ষা করতে পারবো। এরপর টুকি বনে যায় আর বনের সব পাখিকে সবটা খুলে বলে। সব শুনে কালু বলে, টুকি তুই একা নোস, আমিও আছি। আমিও তোর সাথে ওই দৈত্যের কাছে যাব। আমরাও আছি, আমরাও যাব। আমিও যাব। আমার কাছে কড়া ডোজের ঘুমের ঔষধ আছে। যদি একবার দৈত্যকে খাওয়ানো যায় 1 মাস আর ঘুম থেকেই উঠতে পারবে না। তোমরা সবাই যাও, আমি বনেই থাকছি। তোমরা ভেবো না, আমি পুরো বনের খেয়াল রাখবো। পাখিরা চলো সবাই আমার সাথে। আমাদের এক্ষুনি 2 ময়ূর পাখার বাড়িতে যেতে হবে। এরপর সব পাখিরা মিলে পরীর 2 ময়ূর পাখার বাড়িতে যায়। পরি, আমরা সবাই এসেছি। আমরা সকলে মিলে ঘুম রাজ্যে যাব। তুমি আমাদের ঘুম রাজ্যে যাবার ব্যবস্থা করে দাও। এরপর পরে ময়ূর পাখার ঘরে যায় আর 2 ঘর থেকে 2টো লাল নীল সুতো এনে দেয়। তোমাদের কৌশলে এই লাল নীল সুতো দিয়ে ওই দৈত্যকে বেঁধে ফেলতে হবে, নয়তো তোমরা ওই দৈত্যের সাথে পেরে উঠবে না। এবার আমরা সকলে কি করে ঘুম রাজ্যে যাব? তোমরা সবাই চোখ বন্ধ করো, আমি মন্ত্র বলে তোমাদের ঘুম রাজ্যে পাঠাচ্ছি। ওই তো আমার কনক। ওটা তো মনে হয় কনকের আত্মা। কনক, কনক, ওঠ বাবা, ওঠ। দেখ, আমি এসেছি। ওটা রাখি, রাখি, হ্যাঁ রাখি। এ কি তোরা? কে তোরা? এসে যখন পড়েছিস তবে এবার তোরাও ঘুমিয়ে যাবি। তার আগে আমরাই তোকে শেষ করে দেব। সবাই লাল নীল সুতো দিয়ে দৈত্যকে বেঁধে ফেলো। এরপর সব পাখিরা মিলে দৈত্যকে বেঁধে ফেলে, আর ডাক্তার পাখি ঘুমের ঔষধ দৈত্যকে খাইয়ে দিতেই দৈত্য ঘুমিয়ে পড়ে। এরপর সব পাখিরা লাল পুকুরের লাল জল ঘুমন্ত পাখিদের মুখে ছিটিয়ে দিতেই সব পাখিরা অদৃশ্য হয়ে যায়। একে সবাই কোথায় গেল? সব পাখির আত্মা তাদের নিজেদের শরীরে চলে গেছে। সবার ঘুম ভেঙে গেছে। এবার এই দৈত্যকে শাস্তি দেবার পালা। সত্যি তোমাদের সকলের ঐক্যতা ও চেষ্টার ফলে আমার ঘুম রাজ্য দৈত্যের হাত থেকে রক্ষা পেল। এবার আমরা বনে ফিরে যেতে চাই পরি। সবাই চোখ বন্ধ করো, আমি তোমাদের বনে পাঠিয়ে দিচ্ছি। সবাই বনে ফিরে এসে দেখে সব ঘুমন্ত পাখিরা জেগে উঠেছে। এ দেখে সবাই আনন্দে মেতে ওঠে। তো বন্ধুরা, দেখলে তো একতার জয় সব সময় হয়। এজন্যই তো বলা হয় একতাই বল। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো।
আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। ধুর ধুর, এই গরমের জ্বালায় শান্তিতে একটু ঘুমাতেও পারছি না। না না, ফ্যান ছাড়া আর ঘুম আসবে না। কিন্তু ফ্যানটা দিতে গেলে তো বিছানা থেকে উঠতে হবে, কিন্তু আমার তো বিছানা থেকে উঠতে ইচ্ছেই করছে না। এখন কি করি কি করি? হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। কাকুলি, তুমি কোথায় গেলে? ওরে বাবা রে, প্রাণটা বুঝি গেল রে গেল। এ কি, কালু এভাবে চিৎকার করছে কেন? ওর আবার কিছু হলো না তো? ওরে বাবা রে! কি হয়েছে কালু, তুমি এভাবে চিৎকার করছো কেন? আরে, তুমি এসেছো? যাক বাবা, বেঁচে গেলাম। তেমন কিছু হয়নি কাকুলি। আমার খুব গরম লাগছে, কিন্তু উঠে গিয়ে ফ্যানটা দিতে মোটেও ইচ্ছে করছিল না। তাই এমন বুদ্ধি করে তোমাকে ডেকে আনলাম। এখন তাড়াতাড়ি করে ফ্যানটা দিয়ে এখান থেকে চলে যাও তো। জীবনে অনেক অলস দেখেছি, কিন্তু তোমার মতো অলস আর দুটো দেখিনি। একে তো সারাদিন শুয়ে বসে দিন কাটাচ্ছো, তার উপর আমার কাজও বিরক্ত করছো। দেখো কালু, তোমার এই অলসতার জন্য আমি কিন্তু বাড়ি থেকে বের হয়ে যাব। এরপর কাকুলি সেখান থেকে রান্নাঘরে চলে যায়। ফ্যানটা তো দিলই না, বরং হাজারটা কথা শুনিয়ে দিল। কি আর করার, এই গরমে থেকে আরেকটু ঘুমিয়ে নেই। এই কথা বলে কালু আবারও ঘুমিয়ে যায়। আর এভাবেই দেখতে দেখতে বেশ কিছু সময় কেটে যায়। এই নাও টাকা, আর এই নাও বাজারের ব্যাগ। বুড়িমা তোমাকে বাজার করে আনতে বলেছে, আর এর জন্য বুড়িমা আমাকে 100 টাকা দিয়েছে। আর সেই টাকা দিয়ে চাল ডাল কিনেছিলাম। এখন যদি বাজারে না যাও, তাহলে উপার্জন করে বুড়িমার 100 টাকা পরিশোধ করে দিতে হবে। না না, এই গরমে আমি কাজ করতে পারবো না। যাচ্ছি, আমি বাজারে যাচ্ছি। এরপর কালু বাজারের ব্যাগ নিয়ে বাজারের দিকে চলে যায়। আর কিছু দূর যাওয়ার পর একটা গাছের নিচে দাঁড়িয়ে যায়। ধুর ধুর, এই বাজারটা অনেক দূরে হয়ে গেছে। ইস, এত দূর পথ আসার কারণে পা দুটো আমার ব্যথা হয়ে গেছে। এই গাছটার নিচে একটু বিশ্রাম নেই, তারপর না হয় বাজারে যাব। এরপর কালু গাছের নিচে ঘুমিয়ে পড়ে। আর এভাবে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু কালু বাজার নিয়ে বাড়ি ফিরে আসে না। এদিকে মিনু বৃদ্ধাও কালুর বাড়িতে চলে যায়। কাকুলি, এই কাকুলি, সন্ধ্যা হয়ে গেল, তবুও কালু এখনো বাজার নিয়ে এলো না কেন? কালুর জন্য অপেক্ষা করতে করতে আমি চলে এলাম। কই, দে দেখি আমার বাজারের ব্যাগ। মানে বুড়িমা, কালু তো এখনো বাজার নিয়ে বাড়িতে আসেনি। ঠিক জানতাম, কালুর মতো অলসকে কাজ করতে দেয়া আমার মোটেও ঠিক হয়নি। শুধুমাত্র তোর কথা শুনে আমি ওকে বাজারে পাঠিয়েছিলাম, এটাই শেষ। আর জীবনেও তোর অলস স্বামীর জন্য কাজ খুঁজতে আসবি না। এরপর মিনু বৃদ্ধা কাকুলির বাড়ি থেকে চলে যায়। এদিকে কাকুলি কালুকে খুঁজতে বাজারের পথে চলে যায়। আর কিছু দূর যাওয়ার পর সে কালুকে দেখতে পায়। হায় হায় রে, আমি কোন অলসের সংসার করছি। সারাদিন ঘুমানোর পর সামান্য একটু বাজার করতে পাঠিয়েছি, আর সে বাজারে না গিয়ে এখানে এসে নাক ডেকে ঘুমাচ্ছে। বজ্জাত কালু, আজ তোর একদিন কি আমার একদিন। এই কথা বলে কাকুলি একটা লাঠি দিয়ে কালুকে মারতে থাকে। কে রে, কে? এ কি কাকুলি, তুমি তুমি এখানে কি করছো? দেখো কালু, তোমার অলসতার কারণে আমি অনেকদিন না খেয়ে থেকেছি। শুধু তাই নয়, অনেকের কথা শুনেছি। আমি আর তোমার বাড়িতে থাকবো না। আজকে আমি তোমার বাড়ি থেকে চলে যাব। এরপর কাকুলি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। এ কি কাকুলি দিদি, তুমি কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ রে টুনি, আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। কালুর এত অলসতা আমি আর মেনে নিতে পারছি না রে টুনি। এতদিন অনেক কষ্ট করে সবকিছু সহ্য করেছি, কিন্তু আর নয়। কালুর মতো অকর্মার সাথে আমি আর সংসার করব না। শোনো কাকুলি দিদি, জীবন মানে যুদ্ধ লড়াই। বেঁচে থাকতে হলে জীবনে অনেক খারাপ পরিস্থিতির সামনে পড়তে হয়, আর সেই খারাপ পরিস্থিতির সাথে লড়াই করে আমাদের বেঁচে থাকতে হবে। তাহলে এখন আমি কি করব টুনি, বলতো? এরপর টুনি কাকুলিকে একটা বুদ্ধি শিখিয়ে দেয়। এ কি, কাকুলি ওভাবে পড়ে গেল কেন? কাকুলি,
এই কাকুলি, কি হলো তোমার? কাকুলি, তোমার কি শরীর খারাপ লাগছে? এ কি কালু দাদা, কাকুলি দিদির কি হয়েছে? জানি না রে টুনি, হঠাৎ করে কি যেন হলো। নিশ্চয়ই কাকুলি দিদির ভিতরে কোনো রোগ ছিল, আর আজ সেটা ধরা পড়েছে। শোনো কালু দাদা, এক্ষুনি কাকুলি দিদিকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তুমি তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করো, আমি কাকুলি দিদিকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। টাকা? কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। দেখি কারো কাছে কোনো টাকা ধার পাই কিনা। তুই কাকুলিকে নিয়ে যা, আমি টাকা জোগাড় করে আসছি। এরপর কালু টাকার খোঁজে কবুতরের বাড়িতে চলে যায়। কবুতর, আমার অনেক বিপদ, তুই আমাকে কিছু টাকা ধার দিতে পারবি? না না, তোকে আমি টাকা ধার দিতে পারবো না। তুই একটা অলস, তুই টাকা ধার নিলে সারা বছরেও আমার টাকা পরিশোধ করতে পারবি না। এরপর কবুতর কালুকে ফিরিয়ে দেয়, আর কালুও সেখান থেকে চলে যায় আর একে একে বনের সবার কাছে যায়, কিন্তু সে অলস জন্য কেউ তাকে টাকা ধার দিতে চায় না। আজ আমি আমার অলসতার জন্য কারো কাছে সামান্য কিছু টাকা ধার পেলাম না। আজ যদি আমি সবার মতো পরিশ্রম করতাম, তাহলে আমার স্ত্রীর অসুস্থতার জন্য আমাকে টাকা ধার চাইতে হতো না। না না, আমি আর অলসতা করব না। সবার মতো আমিও পরিশ্রম করব, আর আমার উপার্জনের টাকা দিয়ে আমি আমার স্ত্রীর প্রাণ বাঁচাবো। এই বলে কালু মোড়ল বাবুর বাড়িতে চলে যায়। কি কালু, তুই আবার এসেছিস? তোকে না বললাম তোর মতো অলসকে আমি 1 টাকাও ধার দিব না? না মোড়ল বাবু, আমি এবার টাকা ধার চাইতে আসিনি, আমি একটা কাজ চাইতে এসেছি। মোড়ল বাবু, আপনি দয়া করে আমাকে একটা কাজ দিন। কাজ না করলে যে আমার স্ত্রীকে বাঁচাতে পারবো না। ঠিক আছে, এত করে যখন বলছিস তাহলে শোন, বাহিরে যে কাঠগুলো আছে সেগুলো কাঠ কেটে দে। এরপর কালু একটা কুড়ুল দিয়ে কাঠ কাটতে থাকে, আর খুব তাড়াতাড়ি সে কাঠ কেটে মোড়লের থেকে টাকা নেয়। এরপর সে তাড়াহুড়ো করে হাসপাতালে যায়। এই নে টুনি, আমি টাকা নিয়ে এসেছি, তুই টাকাগুলো ডাক্তারকে দে আর আমার কাকুলিকে সুস্থ কর। এতগুলো টাকা তুমি কোথায় পেলে কালু দাদা? চুরি করে আনোনি তো? না না, এই টাকা আমার পরিশ্রমের টাকা। আমি পরিশ্রম করে এই টাকাগুলো জোগাড় করেছি। এখন আমার কাকুলি কেমন আছে রে টুনি? আমার কিচ্ছু হয়নি কালু, আমি একদম সুস্থ আছি। তার মানে তুমি অসুস্থতার অভিনয় করেছিলে? কালু, এই বুদ্ধিটা টনি আমাকে দিয়েছিল, আর টনির বুদ্ধির জন্যই তুমি অলসতা ভুলে উপার্জন করতে শিখেছো। হ্যাঁ কালু দাদা, আর আমি বনের সবাইকে তোমাকে টাকা দিতে নিষেধ করেছিলাম, যাতে তুমি পরিশ্রম করে টাকা উপার্জন করো। এবার বুঝলে তো কালু দাদা, অলসতা আমাদের কতটা ক্ষতি করতে পারে? হ্যাঁ রে টুনি, আমি বুঝতে পেরেছি। অলসতা আজ আমাকে অনেক বড় বিপদে ফেলে দিয়েছিল, কিন্তু পরিশ্রম আমাকে সেই বিপদ থেকে রক্ষা করেছে। তাই আর নয় অলসতা, পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। দেখলে তো বন্ধুরা, অলসতার কারণে কালু কেমন বিপদে পড়ে গিয়েছিল। তাই অলসতা না করে পরিশ্রম করা উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথে থেকো। আর গল্পগুলো কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই।